ওকে, তাহলে আণবিক বর্ণালী হলো অণুর বাষ্পকে উত্তপ্ত করলে, অণুর বাষ্পকে উত্তপ্ত করলে অথবা তড়িৎ প্রবাহিত করলে বা তড়িৎ প্রবাহিত করলে যে শক্তি বিকিরিত হয় তা প্রিজমে আপতিত হয়ে একাধিক বর্ণে বিভক্ত হয়। একাধিক বর্ণে বিভক্ত হয়। এই বর্ণের সমাহারকে আণবিক বর্ণালী বলে। এই বর্ণের সমাহারকে আণবিক বর্ণালী বলে। আণবিক বর্ণালীর গঠন কিছুটা প্রশস্ত হয়। আণবিক বর্ণালীর গঠন কিছুটা প্রশস্ত হয়। কিছুটা প্রশস্ত। হয়। একে ব্যান্ড বর্ণালীও বলে। এর অপর নাম ব্যান্ড বর্ণালী। একে ব্যান্ড বর্ণালীও বলা হয়। লিখছি? একে ব্যান্ড বর্ণালীও বলে। ব্যান্ড বর্ণালীর মধ্যে একাধিক পারমাণবিক বর্ণালী থাকে, বুঝছো তো? ব্যান্ড বর্ণালীর মধ্যে একাধিক পারমাণবিক বর্ণালী থাকে। ব্যান্ড বর্ণালীর মধ্যে একাধিক পারমাণবিক বর্ণালী থাকে। ওকে, দেখো এটা কেন আমরা বললাম প্রশস্ত হয়। এর কারণ হলো আমরা যদি এটার গ্রাফটা আঁকি আমরা, হ্যাঁ, আমরা এটার গ্রাফ আঁকবো। এইদিকে দিলাম হলো ওয়েভ লেন্থ ল্যামডা, আর এইদিকে দিলাম হলো ইন্টেন্সিটি, তীব্রতা। ঠিক আছে, তাহলে একটা বর্ণালী পাবো এরকম মোটা। ঠিক আছে, মানে যে গ্রাফটা পাবো এই গ্রাফটা হলো এসআইটি হয় না? আচ্ছা, এই গ্রাফটা হলো আণবিক বর্ণালীর, পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে যদি হতো গ্রাফটা এরকম হতো। এটা হতো কি পারমাণবিক বর্ণালীর, আর এটা হলো আণবিক বর্ণালীর, একটু মোটা। এর মানে কি বুঝছো? এর মধ্যে অনেকগুলো পারমাণবিক বর্ণালী একত্রে আছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, দ্রুত তুলে নিই এটা। ব্যান্ড বর্ণালী কিছুটা প্রশস্ত হয়। ব্যান্ড বর্ণালী, হ্যাঁ, ব্যান্ড বর্ণালী কিছুটা প্রশস্ত হয়। ক্লিয়ার সবাই?
ওকে, এবার আমরা যাব পারমাণবিক বর্ণালী। পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রাম। অ্যাটমিক স্পেকট্রাম, দেখো এটা ওই আগের মতোই, যে আমরা এখানে একটা কাচের নল নিলাম, আবদ্ধ কাচের নল, এখানে আমি নিব অ্যাটম বাষ্প, পরমাণু বাষ্প। পরমাণু বাষ্প নিলাম, বিদ্যুতের কানেকশন দিলাম, এখান থেকে যে রশ্মি বিকিরিত হইল সেই রশ্মি প্রিজমে পড়লো, প্রিজমে পড়ে একাধিক বর্ণে বিভক্ত হইল, একাধিক বর্ণে বিভক্ত হইল। তখন আমরা এটাকে বলবো পারমাণবিক বর্ণালী। তাহলে আমরা এই যে বর্ণালী, এটাকে নাম দিব পারমাণবিক বর্ণালী। ঠিক আছে, তাহলে আমরা এটার সংজ্ঞা দিতে পারি কি? পরমাণু বাষ্পকে উত্তপ্ত করলে বা তড়িৎ প্রবাহিত করলে পরমাণু বাষ্পকে উত্তপ্ত করলে বা তড়িৎ প্রবাহিত করলে যে শক্তি বিকিরিত হয় তা প্রিজমে আপতিত হয়ে একাধিক বর্ণে বিভক্ত হয়। এই একাধিক বর্ণের সমাহারকে এই একাধিক বর্ণের সমাহারকে পারমাণবিক বর্ণালী বলে। পারমাণবিক বর্ণালী কিছুটা সরু হয়, চিকনা হয়, বুঝছো তো? পারমাণবিক বর্ণালী কিছুটা সরু হয়। পরের পেজে গেলাম। হ্যাঁ, পারমাণবিক বর্ণালী কিছুটা কি হয়, সরু হয়। ওকে, পরের পেজে গেলাম। দেখো, এটাকে যদি আমরা গ্রাফে দেখাই, তাহলে আগের গ্রাফ থেকে এটা কি হবে তোমরা বুঝতেছো যে একটু, এদিকে দিলাম আমরা ল্যামডা আর এদিকে দিলাম ইন্টেন্সিটি।
ঠিক আছে, সরু হবে, একটু সূক্ষ্ম হবে, তীক্ষ্ণ হবে, গঠনটা তীক্ষ্ণ। যেমন আমরা যদি পারমাণবিক বর্ণালীর উদাহরণ দিই, একটা উদাহরণ, সেটা হলো পারমাণবিক বর্ণালীর একটা উদাহরণ হলো হাইড্রোজেন বর্ণালী। যেমন হাইড্রোজেন বর্ণালী, আণবিক বর্ণালী যেমন মিথানলের বর্ণালী, ইথানলের বর্ণালী, ফেনলের, এরকম বিভিন্ন হইতে পারে। ওগুলা নাই, এই চ্যাপ্টারে নাই, সেকেন্ড পেপারে জৈব যৌগ আসছে। ঠিক আছে, বুঝছো? এখন আমাদের এটা, এই জন্য আমি উদাহরণ দিয়েছি, কারণ এটা আমরা এখন পড়বো। এখন আমরা পড়বো হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বলতে কি বোঝায়। হাইড্রোজেন বর্ণালী, হাইড্রোজেন বর্ণালী, ঠিক আছে। দেখো হাইড্রোজেন বর্ণালী কি, আগের মতোই। বলো, আমি যেখানে আণবিক পারমাণবিক বর্ণালীর উদাহরণ দিচ্ছি, এখন আমি এখানে কি নিব বলো তো, কি নিব? হাইড্রোজেন বাষ্প নিব। হাইড্রোজেন বাষ্প নিয়ে আমি বিদ্যুৎ প্রবাহিত করলাম, এখান থেকে রশ্মি বেরোইলো, প্রিজমে পড়লো, তারপরে একাধিক বর্ণে বিভক্ত হয়ে গেল, ঠিক আছে। এটার নাম হবে হাইড্রোজেন বর্ণালী, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন বর্ণালী হলো ওয়ান কাইন্ড অফ পারমাণবিক বর্ণালী। তাহলে হাইড্রোজেন বর্ণালীর সংজ্ঞা যদি পরীক্ষায় চায়, তাহলে আমরা এইভাবে লিখবো, হাইড্রোজেন বাষ্পকে উত্তপ্ত করলে বা তড়িৎ প্রবাহিত করলে তড়িৎ প্রবাহিত করলে যে শক্তি বের হবে, এখানে শক্তির বিকিরণ, তাই না? শক্তির বিকিরণ, যে শক্তি বিকিরিত হয় তা প্রিজমে আপতিত হয়ে একাধিক বর্ণে বিভক্ত হয়। একাধিক বর্ণের এই সমাহারকে, একাধিক বর্ণের একাধিক বর্ণের সমাহারকে, একাধিক বর্ণের সমাহারকে বর্ণালী, সরি কি বর্ণালী বলে? হাইড্রোজেন বর্ণালী বলে, তাই না? হাইড্রোজেন বর্ণালী বলে। হাইড্রোজেন বর্ণালী আবিষ্কারকদের নাম অনুসারে 6 ভাগে ভাগ করতে পারি আমরা। আবিষ্কারকদের নাম অনুসারে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীকে আমরা কয় ভাগে ভাগ করব? 6 ভাগে। আবিষ্কারকদের নাম অনুসারে হাইড্রোজেন বর্ণালীকে 6 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, লাইম্যান সিরিজের বর্ণালী।
লাইম্যান সিরিজের বর্ণালী, এখানে নিম্ন শক্তি স্তর N1 এর মান 1, উচ্চ শক্তি স্তর N2 এর মান 2 থেকে শুরু 3 4 ডট ডট অসীম পর্যন্ত হতে পারে। আর এটা ইউভি বর্ণালীর অন্তর্ভুক্ত, ইউভি রশ্মি। লাইম্যান সিরিজের বর্ণালী কোন ধরনের রশ্মি? ইউভি রশ্মি। নাম্বার 2 বামার সিরিজের বর্ণালী, এটা নিম্ন শক্তি স্তর 2, উচ্চ শক্তি স্তর 3 থেকে শুরু 4 5 অসীম পর্যন্ত হতে পারে। এটা ভিজিবল, দৃশ্যমান, এটা ভিজিবল বা দৃশ্যমান, ভিজিবল বা দৃশ্যমান। নাম্বার 3 পেস্টেন সিরিজের বর্ণালী, পেস্টেন সিরিজের বর্ণালী N1 এর মান 3, N2 এর মান 4 5 6 অসীম পর্যন্ত হতে পারে। এটা আইআর, ইনফ্রারেড। ব্রাকেট সিরিজের বর্ণালী বা বাকেট সিরিজের বর্ণালী যাই বলো, নিম্ন শক্তি স্তর 4, উচ্চ শক্তি স্তর 5 6 7 অসীম, এটাও আইআর, এটাও আইআর। ফোন সিরিজের বর্ণালী, এটা নিম্ন শক্তি স্তর N1 এর মান 5, উচ্চ শক্তি স্তর অসীম, এটাও আইআর। 6 নাম্বার হামফ্রিস, হামফ্রিস সিরিজের বর্ণালী 7 8 9, এটাও আইআর। ওকে, তাহলে এটা আমরা এই যে মনে রাখবো, লাইলি বা আমার পাশে বসিয়া ফালতু হাসা হাসে। হ্যাঁ, 4 নাম্বার ব্রাকেট বা বাকেট, ফুন্ট ফয়রুস্কার ফু নয়ড, হামফ্রিস, হামফ্রিস। ঠিক আছে, সবার হয়েছে না? হ্যাঁ, এরপরেও কিন্তু আরো কিছু বিজ্ঞানীর নাম আছে, যদিও ওগুলো আর আমরা ওইভাবে পড়ি না। ঠিক আছে, এক একজন এক এক দেশি, সবাই তো এক দেশি না, কারণ এটাই তো লাইফের, পরমাণুর জীবনের হাইড্রোজেন না, হাইড্রোজেনের বর্ণালী, বুঝছো? হ্যাঁ, বুঝি নাই। পেস্টিন যেমন লেখা আছে অবলম্বিত, তারপরে এ নাই, আর ওগুলো বলবেন নিয়ার এয়ার, মিডল এয়ার পরে ওগুলা, পরে ওগুলা এখানে নাই, ওখানে নিয়ার আয়ার ফার আয়ার হবে না। ঠিক আছে, এটা আসতেছি, পরে আসবো, পরে আমরা আলাদা আলাদা ব্যাখ্যা দিব। এতটুকু হয়েছে সবার? পরের পেজে গেলাম। হ্যাঁ, এখন দেখো, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসলো, লাইম্যান সিরিজের বর্ণালী বলতে কি বোঝো? অনেক বাচ্চাই আমাকে প্রশ্ন করে যে স্যার, হাইড্রোজেনের তো শক্তি স্তর একটা, এত বর্ণালী পাইল কই, এত শক্তি স্তর পাইল কই? আসলে প্রত্যেকটা পরমাণুর শক্তি স্তর অসংখ্য, প্রত্যেকটা পরমাণুর শক্তি স্তর অসংখ্য, বুঝছো তো? যেমন আমি তোমাদের বলি,
তোমাদের এখানের প্রত্যেকের ঠিকানা যদি জিজ্ঞাসা করি, প্রথমে তোমরা বলবা স্যার আমি ঢাকাতে এই বাসায় ভাড়া থাকি, অথবা ঢাকাতে আমাদের ফ্ল্যাট কিনছে, অথবা ঢাকাতে আমাদের বাড়ি আছে, তবে আমাদের গ্রামেও বাড়ি আছে। ম্যাক্সিমামে তাই বলবে না? এখন আমাকে কেউ ঠিকানা বলবো, আমার বাসা হলো ওইটা, ঠিক আছে, একটা ঠিকানা দিলাম ঢাকার। গ্রামে যদি যাই তাহলে আমাকে আবার বলে ভাই তোমাদের বাড়ি কই? ওই যে আমাদের বাড়ি ওই যে ওই গ্রামে। আমি আমার গ্রামে থাকা অবস্থায় বলতেছে যে ভাই মনে করো আমার দাদার বাড়িতে গেছি, দাদার বাড়ির এলাকায়, ওখানে যা থাকা অবস্থায় বলতেছে যে ভাই আপনাদের বাড়ি কোথায়, তখন আমি বলবো আমার দাদার বাড়ি যেটা ওইটা। তারপরে আমার বাবা নতুন বাড়ি করছে আলাদা জায়গায়, ওখানে গেলে আমি বলবো আমার বাড়ি এইটা। ঢাকাতে আসলে আমি বলবো আমার বাড়ি এইটা, ঠিক কিনা? আমি মনে করো একটা কাজে ঢাকার অনেকগুলো কলেজের টিচার গেছে, যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করলো স্যার আপনি কই আছেন, আমি তখন আমার কলেজের নাম বলবো, আমি এই কলেজে আসছি, তাই না? তাহলে খেয়াল করো আমার ঠিকানা অনেকগুলা, তাই না? এক এক সময় এক একটা। এখন ইলেকট্রন যখন যেখানে থাকে তার শক্তিস্তর তখন সেইটা, ঠিক আছে? এখন হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় প্রথম শক্তি স্তরে থাকে, কিন্তু অস্বাভাবিক অবস্থায়, উত্তেজিত অবস্থায়, অস্বাভাবিক অবস্থা বা উত্তেজিত অবস্থায় তার ইলেকট্রন ভিন্ন ভিন্ন শক্তি স্তরে থাকতে পারে। এই জন্য আমরা বলি যে প্রত্যেকটা পরমাণুর শক্তি স্তর অসংখ্য, ঠিক আছে? প্রত্যেকটা পরমাণুর শক্তি স্তর অসংখ্য। এই জন্যই আমরা বলি যে প্রত্যেকটা পরমাণুর শক্তি স্তর অসংখ্য, ঠিক আছে? এখন দেখো আমাদের লাইমেন সিরিজের বর্ণালী ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা ধরে নিলাম এটা হলো প্রথম শক্তি স্তর 1 2 3 4 5 6 7 8। এখন ইলেকট্রন এই একবারে শেষের শক্তি স্তর থেকে এখানে আসলো, কোথায় আসলো? একে, তাহলে এটার নাম কি হবে? লাইমেন। 7 থেকে একে আসলো, এটাও লাইমেন। কোথায় আসছে? একে আসলেই কোনো কথা নাই, লাইমেন। একে আসলে কি হবে? লাইমেন। একে আসলেই লাইমেন, কোনো কথা নাই, চোখ বুঝে বলবো কি লাইমেন, একে আসলেই লাইমেন। এখন এটা অসীম থেকেও আসতে পারে, কিন্তু এটা কি হতে পারে? অসীম শক্তি স্তর থেকেও আসতে পারে, অসীম শক্তি স্তর থেকেও আসতে পারে, অসীম শক্তি স্তর থেকেও আসতে পারে। যেখান থেকে আসুক এটা অলওয়েজ কি হবে? লাইমেন সিরিজের বর্ণালী হবে, অলওয়েজ লাইমেন সিরিজের বর্ণালী হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলি লাইমেনের 1 নাম্বার বর্ণালী, এটা লাইমেনের 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন, 6 নাম্বার লাইন, 7 নাম্বার, এটা অসীমতম লাইন, তাই না? তাহলে লাইমেন সিরিজের বর্ণালী অসংখ্য, এই সবগুলো বর্ণালী, আমরা এই জন্যই বর্ণালী বলতেছি যেহেতু অনেকগুলা। কয়টা? অনেক, অসংখ্য না, এই জন্য আমরা এটাকে কি বলতেছি? বর্ণালী। নাইলে বলতাম একটা পাওয়া গেলে কি বলতাম? বর্ণ। একটা পাওয়া গেলে বলতাম বর্ণ। এটাকে লাইমেন আলফা বলা হয়, এটাকে লাইমেন বিটা বলা হয়, এটাকে লাইমেন গামা বলা হয়, এটাকে লাইমেন ডেল্টা বলা হয়। এরপরে আর বাকিগুলোকেই গ্রিক লেটার দিয়ে প্রকাশ করে না, 1 2 দিয়ে প্রকাশ যে কোনোটা করে, আর ওই 4টাকে আমরা আলফা বিটা গামা ডেল্টা দিয়ে প্রকাশ করি। এখন আমাদের যদি বলে লাইমেন সিরিজের বর্ণালীর সংজ্ঞা দাও, তাহলে আমরা লিখব হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন উচ্চতর যে কোনো শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে নামে, উচ্চতর যে কোনো শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে নামে, উচ্চতর যে কোনো শক্তি স্তর থেকে কোথায় নামবে? প্রথম শক্তি স্তরে যদি নামে, তখনই তার নাম কি হয়ে যাবে? লাইমেন সিরিজের বর্ণালী। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি উচ্চতর যে কোনো শক্তি স্তর হতে, উচ্চতর যে কোনো শক্তি স্তর হতে প্রথম শক্তি স্তরে নামলে
যে বর্ণালী সমূহ পাওয়া যায় তাদেরকে একত্রে লাইম্যান সিরিজের বর্ণালী বলে। লাইম্যান সিরিজের বর্ণালী বলে, ঠিক আছে। এর তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন 90 ন্যানোমিটার থেকে সর্বোচ্চ 122 ন্যানোমিটার এর মধ্যে থাকে, এর বেশি হয় না, এর কম। 90 থেকে একটু বেশি হয় আর 122 থেকে একটু কম হয়। তাহলে লাইম্যান সিরিজের বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য 90 থেকে 122। আর আমরা জানি ইউভি রশ্মি হলো 10 থেকে 370। ইউভি রশ্মি হলো 10 থেকে 370, এই জন্য এটা আলট্রা ভায়োলেট। এটা আলট্রা ভায়োলেট, ঠিক আছে। এখানে নিম্ন শক্তি স্তর N1 এর মান হলো 1, উচ্চ শক্তি স্তর N2 মান হলো 2, 3, 4 অসীম। আর H এর মান 109,678 সেন্টিমিটার ইনভার্স। কেউ যদি বলে আমি এটা মিটারে নিব, 109,678 মিটার ইনভার্স, ঠিক আছে। দুইটা শূন্য বাড়াই দিতে হবে, যেহেতু ইনভার্স আছে এই জন্য বেশি হবে। ওকে, এখন দ্রুত তুলে নেই, দ্রুত তুলে নেই। দ্রুত তুলে নেই। ওকে, সবাই ওকে? ও সরি, দুইটা টু কেন লিখলাম? একটা টু হবে, 2, 3, 4, 5 ডট ডট অসীম, ঠিক আছে। আচ্ছা, তাহলে লাইম্যান সিরিজের বর্ণালী তো গেল। এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে যে স্যার বামার সিরিজের বর্ণালীর সংজ্ঞাটা কি হবে, দেখো খুব সহজ। বামার সিরিজের বর্ণালী, আমি বামার সিরিজের বর্ণালীর জন্য জাস্ট এই যে দেখো, তাহলে এখান থেকে যদি নামে, দুইয়ে নামছে, সবগুলো দুইয়ে নামবে। বামার সিরিজের বর্ণালী, 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 বামার সিরিজের বর্ণালী। তাহলে এটা কি বলতো? এটা হলো বামার 1, এটা বামার 2, এটা বামার 3, এটা বামার 4, এটা বামার 5, কি হলো বামার 5, এটা বামার 6, এটা বামার অসীম। তাহলে আমি এখানে লিখব, খেয়াল করো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি উচ্চতর যে কোনো শক্তি স্তর হতে, উচ্চতর যে কোনো শক্তি স্তর হতে প্রথমের জায়গায় কি লিখব? প্রথমের জায়গায় দ্বিতীয় শক্তি স্তরে নামলে যে বর্ণালী সমূহ পাওয়া যায় তাদেরকে লাইম্যানের জায়গায় কি লিখব? বামার সিরিজের বর্ণালী বলে। এখানে নিম্ন শক্তি স্তর কত বলো? 2, উচ্চ শক্তি স্তর কত বলো? 3, 4 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত জানো? সর্বনিম্ন 364,
তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন মুখস্থ করলে ভালো। আর 656, সর্বনিম্ন 364 আর সর্বোচ্চ 656। দেখো এটা হলো ভিজিবল রেঞ্জের মধ্যে আছে। আমরা যা দেখি, একমাত্র বর্ণালী আমরা যেটা দেখি ভিজিবল, ঠিক আছে। এটা হলো বামার সিরিজের বর্ণালী। আচ্ছা, উপরেরটা তো চেঞ্জ করি নাই। হ্যাঁ, নাম মনে রাখবো না, একটু পরে বলতেছি, আগে তুলে নেই। ওকে, তাহলে লাইম্যান গেল, বামার গেল, বাকিগুলা হোমওয়ার্ক দেওয়া যায় না? হ্যাঁ, সবগুলো লিখে দিচ্ছি। অঙ্কে গেলে সবগুলো এমনি বের হবে। সরি। এমন না করে একবারে যদি দেখে তুমি একটা শখে, তাহলে মানে একটা শখে একবারে যদি দেখে, ওটা হলো মুখস্থ, আরেকটা হলে আমি বুঝা বুঝা করবো। বুঝো নাই? একটা হলো মুখস্থ করা, আরেকটা কি? তাহলে আমরা তো মুখস্থ করার পক্ষে পরে আগে বুঝি, তারপর মুখস্থ করি। হয়েছে সবার? এখন পরীক্ষায় এগুলা কি সংজ্ঞায় আসবে? যেভাবে বললাম এগুলো এগুলো তো আসবে এমসিকিউতে, সংজ্ঞা আসতে পারে, অনুধাবন। বাট ও, এখানে তো এটা লিখি নাই। এটা হলো বামার আলফা, এটা বামার বিটা, বামার গামা, বামার ডেল্টা, ঠিক আছে। হয়েছে সবার? ওকে ওকে, পরের পেজে যাই। খেয়াল করো, বাকি যে কয়টা আছে, রশ্মি, পেস্টেন, ব্রাকেট, ফুন্ট, হামফ্রিস, এগুলা তোমাদের হোমওয়ার্ক। সংজ্ঞা, চিত্র, নিম্ন শক্তিস্তর, উচ্চ শক্তিস্তর, বাকি সব কি হোমওয়ার্ক। এখন আমরা যেটা করব, পরীক্ষায় আমাদের যেটা আসবে আমরা সেরকম কয়েকটা প্রশ্নে যাই। হ্যাঁ, প্রথমে আমরা টাইপ 1-এ যাই। টাইপ 1, টাইপ 1-এ আমরা লিখব বামার সিরিজের থার্ড লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বামার সিরিজের থার্ড লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এরপর এটার সাথে রিলেটেড আরো কিছু প্রশ্ন দিতে পারে। এর কালার কি, এর বর্ণ কি, এর বর্ণ কি, এর বর্ণ কি, এর শক্তি কত, এর শক্তি কত। আরেকটা প্রশ্ন বলো, এর তরঙ্গ সংখ্যা কত, তরঙ্গ সংখ্যা কত। তাহলে আমরা সবগুলাই বের করবো বাই সিরিয়াল। প্রথমটায় যাই আমরা, প্রশ্নটা তুলে নেই সবাই দ্রুত। বামার সিরিজের থার্ড লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বামার সিরিজের থার্ড লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাইলে সমাধানে যাই আমরা। সমাধান, সমাধান দেখো, বামার সিরিজের জন্য n1 এর মান কত, নিম্ন শক্তি স্তর কত? গুড। তাহলে বামার সিরিজের জন্য নিম্ন শক্তি স্তর n1 এর মান 2।
এবার খেয়াল করো বামার সিরিজের কততম লাইন বলছে? থার্ড লাইন। তাহলে থার্ড লাইন এর জন্য n2, থার্ড লাইনের জন্য আমার এখানে কত আছে? 2 আছে না? এখানে কত আছে? এই 2 কপি করলাম। আর ওখানে কত আছে দেখো তো, এখানে কত আছে? 3 কপি করলাম। ঠিক আছে, 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তাহলে n2 এর মান কত? 5। থার্ড লাইন না? কততম লাইন? থার্ড লাইন। যোগ করছি কেন? এই দেখো কততম লাইন এটা? বামার সিরিজ না এটা? কোনটা বামার সিরিজ? এটা বামার সিরিজ, তাই তো? তাহলে বামার সিরিজের কততম লাইন? থার্ড লাইন। এই যে দেখো এটা কি থার্ড লাইন না? প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, কততম লাইন এটা? থার্ড লাইন। আমরা তো লিখেই দিচ্ছি B1 B2 B3 মানে কি? এটা প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। তাহলে তৃতীয় লাইন দেখো তো, যাও 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 যাও, দেখো কত? 5। কোথা থেকে নামছে? 5 থেকে লাভ দিচ্ছে। 5 থেকে কোথায় নামছে? 2 নামছে। ঠিক আছে, ওকে। তাহলে আমার চিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করো, আমি চিত্র আইকেও দিতে পারি এখানে বোঝানোর জন্য স্যারকে, যে স্যার আমি কিন্তু বুঝি, আপনি ভাইবেন না যে আমি মুখস্থ লিখছি। যে স্যারকে কি করছে, স্যার এই হলো বামার লাইনের 2 3 4 5, এটা ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন। এই হলো n2 আর এই হলো n1। ঠিক আছে, আই কেন এখন, আই কেন প্রথম একটা দুইটা অঙ্ক আই কেন, সমস্যা নাই তো। তাহলে এটা হলো এতটুকু ক্লিয়ার সবাই, তাই তো? এখন আমরা বাকিটা তো হিসেবের ব্যাপার স্যাপার। আমরা জানি রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবককে মুখস্থ করে ফেলবো 109678। তোমার মোবাইলের পাসওয়ার্ড দিয়ে রাখবা কয়দিন, তাহলে মুখস্থ হয়ে যাবে 109678। ঠিক আছে, 109678, 109678। হ্যাঁ, সেন্টিমিটারে নিব আমরা, অন্য একক আপাতত নিচ্ছি না। ঠিক আছে, আচ্ছা। তরঙ্গ দৈর্ঘ্য দেখো, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু কি? হোয়াট? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু হোয়াট? এবার আমরা জানি, পরের পেজে গেলাম। বাদ হয়েছে, ওকে। এবার আমরা জানি রিডবার্গের সমীকরণ নাকি 1/λ RH, এই তো? এখান থেকে ল্যামডা ইকুয়াল টু এইভাবে লিখে রাখবা, তাহলে সুবিধা হবে পরে। n1 স্কোয়ার n2 স্কোয়ার RH, নাইলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চারা ভুল করে ফেলে। এবার 2 স্কোয়ার 5 স্কোয়ার 678, 109678, 25 মাইনাস 4, 4 ইন্টু 25 ইন্টু 21। ক্যালকুলেশন করো তো কত আসছে?
পয়েন্ট সামথিং আসার কথা, কত আসে একটু দেখো তো। 4.34 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার এককে। এখন আমরা জানি 1 সেন্টিমিটার মানে হলো 10⁻7 ন্যানোমিটার। 1 সেন্টিমিটার মানে 10⁻7, 4.34 তাহলে 434 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম। 434 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, ওকে। ওকে, এখন আমাদের বলছে এটা কোন বর্ণের হবে, সেই বর্ণটা বের করব। সবাই ওকে? ওকে, এখন দেখো আমরা কি জানি, আমরা এটা জানি, দেখো তো ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য হলো 380 থেকে 424 ন্যানোমিটার, ঠিক কি না? ইন্ডিগো 424 থেকে 450 ন্যানোমিটার, ঠিক কি না? আচ্ছা, আমাদেরটা কত আসছে দেখো তো, 400, দেখো তো 434 কি এটার মধ্যে আছে না? তাহলে আমাদের যে প্রশ্নটা বলছে উক্ত বর্ণালীর বর্ণ কি হবে, উক্ত বর্ণালীর বর্ণ হলো ইন্ডিগো। বাংলায় কি নীল হবে নাকি আসমানি, কি বেনি আ, কিন্তু ইংরেজি অনুসারে তো ইন্ডিগো হয়, তাই না? এই বাংলা ইংলিশের কি পেস্টেস আছে আমি জানি না বাবা, আমি ইন্ডিগো লিখে দিলাম, তোমরা ইন্ডিগো লিখলে লিখো, না লিখলে না লিখো, তোমাদের ব্যাপার, ঠিক আছে? ইংরেজিতে লিখবা ইন্ডিগো, সমস্যা নাই, সেটা নীল হলে নীল, ইন্ডিগো হলে ইন্ডিগো, ঠিক আছে? সবাই ওকে? আচ্ছা, তাহলে এরপরে দেখো আমাদের আরেকটা প্রশ্ন করছে শক্তি কত, তাই না? তাহলে এখন আমরা শক্তি বের করব। শক্তির যে সমীকরণ, শক্তি হলো E = hc/λ, ঠিক না? hc/λ। এখন আমরা ল্যামডা কিন্তু বের করছি অলরেডি। ল্যামডা কত আসছে আমাদের? 434 ন্যানোমিটার। আমি এটা 434 ইন্টু 10⁻⁻7 সেন্টিমিটারই রাখলাম, হ্যাঁ, সেন্টিমিটার নিয়ে গেলাম, হ্যাঁ, আগের উল্টা, আগে সেন্টিমিটার থেকে ন্যানোমিটার নিয়েছিলাম, এখন ন্যানোমিটার থেকে সেন্টিমিটার, এই জন্য ইনভার্স হয়ে গেল। এইবার আলোর বেগ সেন্টিমিটার এককে 3 ইন্টু 10⁻10, ঠিক না? সেন্টিমিটার পার সেকেন্ড, তাই না? আলোর বেগ পেয়ে গেলাম। আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। তাহলে এবার এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই দিই, 6.626 ইন্টু 10⁻⁻27 ইন্টু 3 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই 434 ইন্টু 10⁻7, ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। একক হবে আর্ক, এত আর্ক
সিজিএস পদ্ধতিতে শক্তির একক হলো আর্ক। ঠিক আছে, কত আসছে? 4.58 ইন্টু 4.58 ইন্টু 10⁻⁻12, তাই না? 4.58 ইন্টু 10⁻⁻12 এত আর্ক। ওকে, এখন তোমাকে যদি জুলে নিতে হয় তাহলে এর সাথে 7 যোগ করে দিয়ে 19 বানা দিবা, -19। ঠিক আছে, যদি তুমি এসআইতে নিতে চাও, যদি তোমার এসআইতে নেওয়ার খুবই আগ্রহ থাকে, তাহলে ওটা করবা, এই যে কি করবা, আমরা জানি 1 আর্ক 10⁻⁻7 জুল। সিজিএসে রাখলেও কোনো সমস্যা নাই, টেনশনের কিছু নাই। -7 জুল হয়ে যাবে এখন, তাহলে 4.58 ইন্টু 19 জুল, এটা আর একটা অ্যান্সার হবে। যদি এখানে রাখো সমস্যা নাই, এখানে রাখো সমস্যা নেই, দুইটাই রাইট। শক্তির পরিমাণ, হ্যাঁ, একক ভুল করলে তার নাম্বার কাটা যাবে, এটাই তো স্বাভাবিক। একজনে একক দিল, আরেকজনে একক দিল না, দুইজনে কি, হ্যাঁ সেটাই তো, তাহলে সে তো ভুল করলো, ভুল করলে তো অবশ্যই তার পানিশমেন্ট হওয়া উচিত, তাই না? বলো, তুমি যদি ভুল করো, তোমার পানিশমেন্ট যদি না হয়, তাহলে সেটা তো জায়েজ হলো না। হ্যাঁ হ্যাঁ, সেন্টিমিটার এককে, 8 তো মিটার পার সেকেন্ড, 10 হলো সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এবার তরঙ্গ সংখ্যা, তাই না? তরঙ্গ সংখ্যা আগে কাকে বলে একটু আমরা জেনে নেই। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, ল্যামডা সেন্টিমিটারে তরঙ্গ কয়টা? একটা না? ল্যামডা সেন্টিমিটারে তরঙ্গ একটা না? ল্যামডা সেন্টিমিটারের তরঙ্গ একটা, তাহলে 1 সেন্টিমিটারের তরঙ্গ কয়টা হবে? তাহলে সংজ্ঞা হইল প্রতি সেন্টিমিটার বা প্রতি মিটার প্রতি একক দৈর্ঘ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন হয় তাকে তরঙ্গ সংখ্যা বলে। প্রতি একক দৈর্ঘ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গ সংখ্যা বলে। একে নিউ বার দ্বারা প্রকাশ করা হয়। নিউ বার ইজ ইকুয়ালস টু 1/λ। ঠিক আছে, এটাকে কি বলে? নিউ বার। নিউ বার এর একক কি? সেন্টিমিটার ইনভার্স হইতে পারে, মিটার ইনভার্স হইতে পারে, ন্যানোমিটার ইনভার্স হইতে পারে, হোক যেটা হয় হবে। তুমি সেন্টিমিটার এককই দিবা, আমাদের বইগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে সেন্টিমিটার একক ব্যবহার করছে, কিছু কিছু জায়গায় মিটার, কেমিস্ট্রিতে। তাহলে খেয়াল করো, আমাদের ওই প্রশ্নটার শেষ পার্ট, লিখছি সবাই? ওই প্রশ্নটার শেষ পার্ট। তাহলে শেষ পার্ট কি? নিউ বার মানে 1/λ। তাহলে 1/λ মান কি ছিল? আর এইচ n1 স্কোয়ার n2 স্কোয়ার 109,678 2 স্কোয়ার 5 স্কোয়ার। তাহলে কত আসে? 109,678 ইন্টু
21 ভাগে 100 দেখো তো কত আসে। তার হচ্ছে 230 32.38 মনে রাখবা তরঙ্গ সংখ্যা আমরা বলছি পূর্ণ তরঙ্গ, যতগুলো পূর্ণ তরঙ্গ তৈরি হয়, তাই না? তাহলে এখানে পূর্ণ তরঙ্গ কতগুলা? অতএব 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে 23032 টি দশমিকের পরের অংশ বাদ পূর্ণ তরঙ্গ তৈরি হয়, উৎপন্ন হয়। এটা অ্যান্সার। তাহলে তরঙ্গ সংখ্যা যদি আমাদের কখনো পরীক্ষায় আসে, আমরা অবশ্যই অবশ্যই দশমিকের পরের যে অংশটা ওটা পূর্ণ বলার দরকার নাই। তরঙ্গ সংখ্যা মানে কি? আচ্ছা আমি কি বলো তো, এটা কি তরঙ্গ? তরঙ্গ এটাকে যদি কেউ তরঙ্গ বলে তাহলে পাবনার দারোয়ান ঘুমাই গেছিল। এটা পূর্ণ তরঙ্গ? এটাকে তরঙ্গ বলা যাবে না। তাহলে তরঙ্গ মানে হলে তাকে কি করতে হবে? তাকে এখানে যাইতে হবে, বাদ বাদ পূর্ণ তরঙ্গ। হ্যাঁ, এতগুলোই তো পূর্ণ তরঙ্গ, ঠিক আছে? ওটা তো পূর্ণ তরঙ্গ না। তাহলে দশমিকের পরের অংশ কি দিব? বাদ। ক্লিয়ার? তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, এখন যদি তুমি মিটার এককে বের করো, ওকে, তখন তুমি লিখবা 1 মিটার দৈর্ঘ্যে এতগুলো পূর্ণ তরঙ্গ তৈরি হয়, যতগুলো হয় ততগুলা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এটা ক্লিয়ার সবাই? এই টাইপের অঙ্ক আসলে পারবো না? আমার মনে হয় আমরা বাসায় হোমওয়ার্ক দিয়ে দিই কতগুলা, সবাই বাসায় হোমওয়ার্কগুলো করে ফেলবো।